অনেক দিন আগের কথা। একটা খুব সুন্দর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের পাশে ছিল এক গরিব চাষির বাড়ি। চাষির নাম ছিল ভোলু। ভোলুর কাছে অল্প একটু চাষের ক্ষেত ছিল, যেখানে সে নিজের প্রয়োজন মতো ফসল চাষ করত। ভোলুর কাছে একটা মুরগি আর একটা গাধাও ছিল, যাদের সে খুব ভালোবাসত। মুরগির নাম রেখেছিল মিনি, আর গাধাটাকে ডাকত চতুর বলে। মিনি প্রত্যেকদিন একটা করে ডিম পাড়ত। মাস গেলে ভোলু সমস্ত ডিম একসাথে করে পাশের গ্রামের বাজারে বিক্রি করত। এতে যা পয়সা হতো আর ক্ষেতের ফসল দিয়ে তাদের হেসে খেলে হয়ে যেত। ওই সময় গমের ভালো ফসল পেটি কাটাইয়ের জন্য তৈরি ছিল। ভোলু তার ফসল কাটাই করে একটা বড় বস্তায় ভরল, আর সে তৈরি হলো সেই ফসলটাকে শহরের বাজারে নিয়ে গিয়ে বেচার জন্য। পরের দিন সকাল সকাল ভোলু চতুরকে সঙ্গে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর যাবার আগে সে মিনিকে বলল, আরে শোন মিনি, এবারে ফসলটা খুব ভালো হয়েছে। আমি এটা বিক্রি করতে শহরে যাচ্ছি, আর আশা করি 2-3 দিনের মধ্যেই ফিরে আসব। আমি তোর জন্য 3-4 দিনের মতো দানা পানি ঘরের ভেতরেই রেখে দিয়েছি। আমি চলে যাওয়ার পর তুই ঘরের ভেতরেই থাকিস, আর যতক্ষণ না আমি ফিরছি কোনো মতেই ঘরের থেকে বাইরে বেরোবি না, ঠিক আছে? এখন পুরো বাড়ির দায়িত্ব কিন্তু তোর উপর ছেড়ে যাচ্ছি। ঠিক আছে মালিক, আপনি নিশ্চিন্ত হয়ে যান। আর হ্যাঁ, ফেরার সময় আমার জন্য একটা নতুন দোলনা নিয়ে আসতে ভুলবেন না যেন। মিনিকে বাড়িতে একলা রেখে ভোলু শহরের জন্য বেরিয়ে পড়ল। এখন মিনি বাড়ির ভেতর থাকে আর সেখানেই খাওয়া দাওয়া করে। দেখতে দেখতে 3-4 দিন কেটে গেল, কিন্তু ভোলু ফিরল না। অন্যদিকে মিনির দানা পানিও প্রায় শেষ হয়ে আসছিল। বিনা খাবারে মিনির ভীষণ অসুবিধা হতে লাগলো। এরপর সে প্রত্যেক দিন অস্থিরভাবে অপেক্ষা করে বসে থাকে তার মালিক কবে আসবে। একদিন দুপুরের সময় অনাহারে থাকা মিনি ঘুমোচ্ছিল, আর হঠাৎ করে বাইরের আবহাওয়াটা বদলে গেল। ভীষণ জোরে ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেল। বাইরের জোর হাওয়া আর বৃষ্টির শব্দে মিনির ঘুমটাই ভেঙে গেল। মিনি ঘরের ভেতরে বসে বাইরের দৃশ্য দেখছিল। তখনই কার যেন জোরে জোরে চিল্লানোর আর কান্নার আওয়াজ সে পেল। আওয়াজ শুনে সে খুব ভয় পেয়ে গেল। সাহস করে আবার বাইরের দিকে তাকালে সে গাছের নিচে বসে থাকা একটা বাঁদরকে দেখতে পেল। খুব জোর বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানিতে বাঁদরটা খুব ভয় পেয়ে গেছিল, আর দেখতে দেখতে বরফের টুকরোর মতো শিল পড়াও শুরু হয়ে গেল। সেই শিলগুলো এসে বাঁদরটার গায়ে লাগতে লাগলো। এবারে বাঁদরটা আরো বেশি ব্যথা হতে লাগলো, আর সে জোরে জোরে কাঁপতে লাগলো। তার এরকম অবস্থা দেখে মিনি ওর ওপর দয়া হলো। অন্যদিকে আবার ভাবলো যে বাঁদরটা একটা জঙ্গলি জানোয়ার, সে যদি মিনির কোনো ক্ষতি করে দেয়। কিন্তু বাঁদরটার এরকম করুণ অবস্থা দেখে মিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বলল, এই যে বাঁদর ভাই, হ্যাঁ এদিকে। ভাই, এরকম ভাবে বাইরে বসে থাকলে সেইগুলো তোমায় আরো কষ্ট দেবে। তুমি এক কাজ করো, আমার ঘরের ভেতরে চলে আসো। আরে বোন, আমি ভেতরে ঢুকলে তোমার মালিক আমায় খুব মারবে। তুমি চিন্তা করো না, আমার মালিক এখন নেই এখানে, আর তিনি ফিরলে আমি তাকে সমস্ত কথা জানিয়ে দেব। এখনকার মতো তুমি ভেতরে চলে এসো। তারপর মিরির কথা শুনে বাঁদরটা ঘরের ভেতরে ঢুকে আসে। বোন, তোমার অনেক অনেক ধন্যবাদ। যদি তুমি আজকে আমায় না সাহায্য করতে, বাইরে তো আমি মরেই যেতাম। তোমার এই ঋণ আমি কখনো বলবো না। বোন, আর একটা উপকার করে দাও। দয়া করে যদি খাবার দিতে পারো, ভীষণ খিদে পেয়েছি। আমি জঙ্গল থেকে খাবার খুঁজতেই এখানে এসেছিলাম। ক্ষমা করো ভাই, আমি নিজেই গত 3-4 দিন ধরে কিচ্ছু খাইনি। আমার মালিক আমার জন্য খাওয়ার ব্যবস্থা তো করে গেছিলেন, কিন্তু সময় অনুসারে ফেরেননি, আর আমার খাওয়ারও শেষ হয়ে গেছে। আমার মালিক সব সময় আমার বাড়িতেই খাবার দেন, তাই আমায় কখনো জঙ্গলে খাবার খুঁজতে যেতে হয়নি। আমি তখন তার অপেক্ষাতেই আছি। তার কিছুক্ষণ পর বৃষ্টিটাও থেমে গেল, আর বাদরটা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মিনি একটা জোরে সিটি দেওয়ার মতো আওয়াজ পেয়ে ভাবলো মনে হয় মালিক এসে গেছে।
সে দরজার বাইরে তাকাতেই দেখতে পেল বাঁদরটা, যার প্রাণ বাঁচিয়েছিল মিনি, সে নিজের হাতে এক গাদা খাবার নিয়ে এসেছে। আরে বোন, তুমি এতদিন ধরে কিছু খাওনি, এই নাও, এবারে পেট ভরে খাও। আর তুমি চিন্তা করো না, যতদিন না তোমার মালিক ফিরছে আমি মাঝে মাঝে তোমার জন্য খাবার নিয়ে আসবো। অনেক খাবার পেয়ে মিনি খুব খুশি হলো, আর বাঁদরটাও খুশি হয়ে সেখান থেকে চলে গেল। আজকের গল্প পপু পুলিশওয়ালা। কেরালার এক ছোট্ট গঞ্জে বিজু তার স্ত্রী বাবলির সাথে থাকত। রাস্তার ধারে বিজুর একটা দোসা বিক্রির ঠেলা ছিল, আর তার স্ত্রীও তাকে সাহায্য করত। বাবলি বাড়িতে সব জিনিস তৈরি করত, আর বিজু রাস্তার ধারের ঠেলায় সারা দিন ধরে ওই দোসাগুলো বিক্রি করত। সারাদিন ধরে দোসা বিক্রি করে সে যা ইনকাম করত তাতে কোনো মতে তার ঘর চলত। কিন্তু তা সত্ত্বেও বিজু ভীষণ ভালো মনের আর সৎ মানুষ ছিল। সে সবসময় গরিবদের সাহায্য করত, সবসময় বিনা ভেজালে আর ভালো জিনিস দিয়ে দোসা বিক্রি করত, যার জন্য বিজুর দোকানের দোসাগুলো খুব সুস্বাদু তৈরি হতো। অন্যদিকে বিজুর স্ত্রী পুরো বাড়ি সামলাতো, আর বিজুকে ঠেলায় নিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু তৈরিও করে দিত। বিজুর উপার্জন খুব কম ছিল, তাই সারা দিনের কামাইয়ের সে এক এক টাকার হিসেব রাখত আর খুব ভেবেচিন্তে খরচ করত। বিজু সারাদিন যা উপার্জন করত সন্ধেবেলায় ফিরে নিজের স্ত্রীর হাতে তুলে দিত। একদিন বিজু নিজের দোকানে দাঁড়িয়ে গ্রাহকদের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে একটা ভুঁড়িওয়ালা পুলিশ এলো আর বলল, আরে এই, শুনলাম তুই নাকি খুব ভালো দোসা বানাস, আজকে আমাকেও নিজের হাতের তৈরি সুস্বাদু দোসা বানিয়ে খাওয়া। নিশ্চয় হুজুর, এই নিন। পুলিশওয়ালাটা পুরো ধোসাটা খেয়ে নিয়ে বিজুকে বলল, আরে সত্যিই তোর হাতে বানানো দোসাগুলো খুব সুস্বাদু। এক কাজ কর, 10টা দোসা আমায় প্যাক করে দে, আজকে আমার বাড়ির সবাইকে খাওয়াবো। পুলিশওয়ালার কথা মতো বিজু তাকে 10টা দোসা প্যাক করে দেয়। তারপর সেখান থেকে পুলিশওয়ালাটা চলে যেতে লাগলে বিজু বলল, হুজুর, আমার টাকা? আপনি তো দোসার দামই দিলেন না। টাকা? কিসের টাকা? আরে পুলিশের কাছ থেকে তুই টাকা চাইছিস? তোর ঠেলাটা রাখতে চাস তো? বেশি বকবক করলে তোর ঠেলাটা ছুঁড়ে ফেলে দেব, বুঝলি? হুজুর, আমার টাকা। আর হ্যাঁ, এবার থেকে আমার জন্য এতগুলো দোসা বেশি করে নিয়ে আসবি, যদি এখানে ঠেলা চালাতে হয়। মাথায় ঢুকেছে তো? পুলিশের কথা শুনে বিজুর মন খারাপ হয়ে গেল। সন্ধেবেলায় বাড়ি ফিরে যখন সে তার স্ত্রীকে উপার্জনের টাকাটা দিল, সে বলে উঠল, আরে এত কম টাকা, আজকে রোজগার হয়নি নাকি? এত কম টাকায় আমরা সংসার কিভাবে চালাবো? তারপর বিজুর সমস্ত ঘটনা বাবলিকে বলল, আর সেই কথা শুনে বাবলিরও মন খারাপ হয়ে গেল। কিন্তু যাতে রোজ রোজ এরকম না হয় তার জন্য বাবলি একটা জবরদস্ত মতলব বের করলো। পরের দিন সকালে সে রান্নাঘর থেকে মিষ্টি সোডার কৌটো নিয়ে এসে বলল, হুজুরের দোসা খুব ভালো লেগেছে, তাই না? আর তোমায় 10টা বেশি দোসাও বানিয়ে নিয়ে যেতে বলেছে না? আমি খাওয়াচ্ছি ওকে আজ ফ্রি দোসা। একটা দোসা খাওয়ার আর বাকি 10টা বাড়িতে নিয়ে যাওয়ার, সব মিলিয়ে 11টা দোসা বাবলি বিজুকে প্যাক করে দিয়ে বলল, এই নাও, এগুলো পুলিশওয়ালার জন্য আলাদা করে রেখো, অন্য কাউকে আবার দিয়ে দিও না যেন। নিজের স্ত্রীর মতলব দেখে বিজু খুশি হয়ে গেছিল, কারণ সে জানতো বেশি মিষ্টি সোডা খেলে পেট খারাপ হয়ে যায়। তারপর সে ওই মিষ্টি সোডাওয়ালা এক্সট্রা দোসাগুলো নিয়ে নিজের ঠেলায় চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ওই মোটা পুলিশওয়ালাটা সেখানে পৌঁছয়, আর কিছু বলার আগেই বিজু তাকে ওই স্পেশাল দোসাগুলো খেতে দেয়। আরে বাহ, তুই তো খুব চালাক, একেবারেই বুঝে গেলি। আজ তো পেট ভরে খাবো। আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দোসা এনেছিস তো? হ্যাঁ হুজুর, এনেছি। পুলিশওয়ালা
আরাম করে দোসা খেতে লাগলো। কিন্তু অর্ধেকটা খাবার পরেই তার পেট থেকে গুড়গুড় আওয়াজ শুরু হলো। আরে হুজুর, এই গুড়গুড়ের আওয়াজ আপনিও পাচ্ছেন কি? কেমন আওয়াজ? আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। না হুজুর, আমি তো বেশ জোরেই শুনতে পাচ্ছি গুড়গুড়ের আওয়াজ। তারপর আওয়াজটা বাড়তে বাড়তে হঠাৎ জোরে একটা আওয়াজ হলো, আর পুলিশের প্যান্টটা পেছন দিকে হলুদ হয়ে ভিজে গেল। বিজু মনে মনে খুব খুশি হচ্ছিল, কারণ সে জানতো ঠিক এমনই একটা কিছু হতে চলেছে। পুলিশওয়ালার এইরকম অবস্থা দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকেরা জোরে জোরে হাসতে শুরু করলো। হুজুর, আপনার শরীর ঠিক মনে হচ্ছে না। আমার বাড়ি কাছেই, আমি আপনার জন্য বাড়ি থেকে নিয়ে ওষুধ নিয়ে আসি। আরে রাখ তোর ওষুধ তোর কাছে, আমি একদম ঠিক আছি। মনে হচ্ছে কাল রাতের খাওয়াটা ঠিক করে হজম হয়নি। পুরো এলাকায় ওই পুলিশওয়ালার দারুণ অপমান হয়ে গেছিল, আর সবাই তার নাম পুপু পুলিশওয়ালা রেখে দিয়েছিল। নিজের এত বড় অপমানের পর ওই পুলিশওয়ালাটা সেখান থেকে পালালো, আর ঘুরে কোনো দিনও এলো না। এভাবেই নিজের স্ত্রীর বাবলির উপস্থিত বুদ্ধির জোরে সেই দুষ্টু পুলিশওয়ালাটাকে দারুণ এক শিক্ষা দিল বিজু। তারপর বিজু বলল, বন্ধুরা, কি গল্পটা ভালো লাগলো তো? এবারে তাড়াতাড়ি এই ভিডিওটা লাইক করে দাও, আর আগামী মজার মজার গল্প শোনার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যেন। আজকের গল্প মোমোখোর বাঁদর। বহু বছর পুরনো ঘটনা। মোহনপুর নামে এক সুন্দর গ্রামে গোপাল নামে এক ব্যক্তি থাকত। গোপালের রাস্তার চৌমাথার মোড়ে একটা মোমোর ঠেলা ছিল। সে ভীষণ ভালো মনের একটা মানুষ ছিল। সারাদিন ধরে মোমো বিক্রি করে সে নিজের পেট চালাতো। প্রায়শই রাত হতে হতে তার কাছে কিছু মোমো বেঁচে যেত, আর সে রোজ সেই মোমোগুলোকে পাশের কোনো গাছের তলায় রেখে দিয়ে চলে যেত। সে ভাবতো কাল পর্যন্ত তো মোমোগুলো নষ্টই হয়ে যাবে, তার থেকে আমি এগুলোকেই এখানেই রেখে দিই। কোনো ক্ষুধার্ত জন্তু জানোয়ার ঠিক এগুলো খেয়ে নিজেদের পেট ভরে নেবে। ওই গাছের ওপর চম্পক নামে এক বাঁদর থাকত। একদিন যেই গোপাল গাছতলায় মোমোগুলো রেখে চলে যায়, চম্পক গাছ থেকে নেমে এসে মোমো খেতে শুরু করে। সুস্বাদু মোমোগুলো তার এত ভালো লাগে যে সে সব কটা মোমো খেয়ে ফেলে। এবার থেকে চম্পক রোজ অপেক্ষা করত কখন সন্ধে হবে আর কখন সে গোপালের বেঁচে যাওয়া মোমোগুলো খাবে। রোজ রোজ মোমো খেয়ে চম্পকের মোমোর প্রতি একটা আসক্তি এসে গেল। মাঝে একদিন এমন হলো যে সে দেরি সহ্য করতে না পেরে সোজা ঠেলার সামনে গিয়ে সেখান থেকে চুরি করার চেষ্টা করলো। কিন্তু গোপাল তাকে সেখানে দেখতে পেয়ে লাঠির ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। কিছুদিন পর তখন শীতের আমেজ প্রায় এসে গেছিল। শীতকাল আসতেই মোমো খাওয়ার জন্য লোকেদের ভিড় বাড়তে লাগলো গোপালের ঠেলায়। এখন সন্ধে হতে না হতেই প্রায় সব মোমোগুলো বিক্রি হয়ে যেতে লাগলো, যার জন্য চম্পককে প্রায় রাতে না খেয়ে থাকতে হতো। সে সারা দিন মোমো খাওয়ার জন্য ছটফট করতে লাগলো। একদিন গ্রামের দুজন লোক গোপালের কাছে এসে মোমো খেয়ে বিনা টাকা দিয়েই চলে যাচ্ছিল। তখন গোপাল বলল, আরে ভাই, মোমোর দাম দিলেন না যে? আরে তুই জানিস একে? একে সবাই কাল্লু দাদা বলে ডাকে। আর তোর এত সাহস যে তুই কাল্লু দাদার কাছে দাম চাইছিস? আরে কাল্লু দাদা মোমো খেয়েছে তো দাম তো দিতেই হবে। দাম দিতে পারবে না যখন মোমো খেলে কেন? তুই আমাকে চোখ দেখাচ্ছিস আর তর্কও করছিস? জীবনের মায়া ত্যাগ করে ফেলেছিস নাকি? দেখেছিস আমরা দুজন আর তুই একা, এখানেই আছাড় মেরে রোগড়ে দেবো তোকে। ঠিক তক্ষুনি কোথা থেকে চম্পক হাতে লাঠি নিয়ে ফিল্মি কায়দায় দেখা দিল আর বলল, এই কি সব একলা দোকলা বলছিস রে? আমি আছি কাকার সাথে, বল এবারে টাকা দিবি কিনা? চম্পককে দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায়, আর কাল্লু দাদার সঙ্গীটা বলে, দাদা, এর সাথে নো পাঙ্গা। শুনেছি এ কামড়ালে একেবারে 14টা ইঞ্জেকশন, তাও আবার পেটে। ভালোই ভালো এখান থেকে ভেগে পড়ো।
এই নাও ভাই তোমার মোমোর টাকা, আমার ভুল হয়ে গেছিল, আমার মুখ থেকে বেরিয়ে গেছিল ভুল করে। তারপর টাকা দিয়ে দুজনে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। তখন গোপাল চম্পককে বলল, সেদিন তোকে আমি লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তাও তুই আমায় আজকে এত সাহায্য করলি কেন? আরে কাকা, আমি তোমার মোমোর ভালোবাসায় পড়ে গেছি, আর তুমি না থাকলে আমি কিভাবে মোমো খেতে পাবো? নিজের দোকানে আমায় তুমি কাজে রেখে নাও গুরু, তার বদলে আমায় কয়েকটা মোমো খেতে দিও, ব্যাস। এখন থেকে চম্পক ও গোপালকে মোমো বিক্রি করতে সাহায্য করতে লাগলো, আর রোজ ভরপেট মোমো খেতে পেল। একদিন মোমো খেতে খেতে চম্পক বলল, বন্ধুরা, যদি আমার মতো তোমাদেরও মোমো খেতে ভালো লাগে, ফটাফট এই ভিডিওটা লাইক করে দাও, আর আমার আগামী গল্পের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আরে ভাবছো কি বস, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো ফটাক সে। বাহ বাহ, কি লাভলি মোমো। ও গুরু, আর একটু লাল চাটনি হবে নাকি? আজকের গল্প লোভী দোকানদার। মোহনপুর নামে এক সুন্দর গ্রাম ছিল, যেই গ্রামে সবাই একসাথে মিলেমিশে থাকত। সেই গ্রামে একটাই মুদির দোকান ছিল, যার মালিককে গ্রামের সবাই মোটু মুদি বলে ডাকত। সে ভীষণ লোভী আর অসৎ ছিল। যেহেতু পুরো গ্রামে একটাই মুদির দোকান ছিল, মোটু মুদি এরই সুযোগ নিত। সে শহর থেকে সস্তা দামে জিনিস কিনে নিয়ে এসে সেগুলোকে চড়া দামে গ্রামের লোকেদের কাছে বিক্রি করত আর অনেক অনেক লাভ করত। দিওয়ালি প্রায় এসে গেছিল, তাই মোটু শহরের বড় গোদাম থেকে আতশবাজি কেনার জন্য পৌঁছে গেল। মোটুকে দেখে গোদামের মালিক রামলাল বলল, আসুন আসুন মোটু বাবু, এবারে দেখছি একটু তাড়াতাড়ি এসে গেলেন দিওয়ালির জিনিস নিতে। বলুন, কোন কোন ব্র্যান্ডের আতশবাজি আপনার জন্য প্যাক করে দিই? আরে, গ্রামের লোকগুলো কি জানে ব্র্যান্ডের ব্যাপারে? ওদের শুধু আতশবাজি হলেই হলো। ওদেরকে যদি ব্র্যান্ডের জিনিস বিক্রি করি, তাহলে আমার এই মোটা পেটটা ভরবে কেমন করে? তুমি আমায় গত বছরের ওই আতশবাজিগুলো দেখাও, যেগুলো এখন আর কেউ তোমার থেকে কিনছে না। এমনিতেও তুমি সেগুলো ফেলেই দেবে, তার চেয়ে বরং আমায় দিয়ে দাও। তার বদলে আমি তোমায় কিছু টাকা দিয়ে দেব, এতে তোমারও ফায়দা হবে আর আমারও কাজ হয়ে যাবে। এই দিওয়ালিতে মোটা ইনকামও তো করতে হবে। তারপর মোটু সেই পুরনো আতশবাজিগুলো নিয়ে গ্রামে ফিরে এলো এবং গ্রামের বাচ্চাদের সেগুলো চড়া দামে বিক্রি করে দিল। দিওয়ালির দিন সরপঞ্চের ছেলেও মোটুর দোকান থেকে নিয়ে আসা আতশবাজি জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো আতশবাজি ফাটল না। এই সব কিছু সরপঞ্চজি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন। তারপর নিরাশ হয়ে চিন্টু তার বাবার কাছে গিয়ে বলল, দেখো না বাবা, আমার একটাও আতশবাজি ফাটলো না। এর মধ্যে মোহনলালও সেখানে এসে সরপঞ্চজিকে বলল, আরে সরপঞ্চজি, কি ব্যাপার বলুন তো? গ্রামের সব ঠিক আছে তো? এবারে দিওয়ালির আতশবাজির কোনো আওয়াজই আসছে না, মনেই হচ্ছে না যে দিওয়ালি বানানো হচ্ছে গ্রামে। পরের দিন সকালবেলায় এক ব্যক্তি সরপঞ্চজির কাছে এসে বলল, সরপঞ্চজি, মোটু দোকানদারের বিরুদ্ধে আমার একটা নালিশ আছে। একে তো সে ভীষণ চড়া দামে আতশবাজি বিক্রি করছে, আর তা সত্ত্বেও একটাও আতশবাজি ফাটলো না, সবগুলোই বেকার বেরোলো। এর মধ্যে আরও কিছু লোক সেখানে জমা হয়ে গেল, কারণ তাদের আতশবাজিগুলো ফাটছিল না। তারপর সবাই মিলে সরপঞ্চজিকে সাথে করে মোটুর দোকানে পৌঁছলো। কি হে মোটু, এই সবার মতে তোমার দোকান থেকে কেনা আতশবাজির একটাও ফাটেনি, এমনকি আমি নিজেও দেখেছি আমার সব আতশবাজিগুলো বেকার বেরিয়েছে। কি ব্যাপার বলো তো? সরপঞ্চজি, এখন আমি আর আতশবাজি তো বাড়িতে বানাই না, এগুলো তো সব ওখান থেকেই এরকম এসেছে, এতে আমার কি করার উপায় আছে বলুন? ওখান থেকে মানে সেই শহরের রামলালজির গোদাম থেকে। দাঁড়াও, আমি এক্ষুনি জেনে নিচ্ছি ব্যাপারটা কি আসলে। রামলাল তো আমার বন্ধু। তারপর সরপঞ্চজি শহরের গোদামের মালিক রামলালকে ফোন করে বললেন, আরে রামলালজি, অন্তত আমাদের বন্ধুত্বের খেয়াল করতেন। আপনিও আমাদের গ্রামের মোটুকে এমন আতশবাজি দিয়েছেন, একটাও তো ফাটলো না। আরে সরপঞ্চজি,
এতে আমার কোনো দোষ নেই। আমি তো আগেই মোটুকে বলেছিলাম যে পুরনো আতশবাজিগুলো নিয়ে যেও না, ওগুলো ফাটবে না। কিন্তু ও যে আমার কোনো কথাই শুনলো না, আর একদম জলের দামে সমস্ত আতশবাজিগুলো নিয়ে গেল। ও বলছিল যে এই দিওয়ালিতে ও নাকি মোটা টাকা কামাবে। সত্যিটা জানার পর সরপঞ্চজি ভীষণ রেগে গেলেন আর বললেন, আরে মোটু, তুই তো খুব চিটিংবাজ। একেই তো এত বেশি দাম, তার উপর সবগুলোই বেকার। তোর লোভের কোনো সীমা রইল না আর। তোর এই লোভ আজকে তোর দিওয়ালি মানাবে। গ্রামবাসীরা চলো, আজকে এই মোটুকে আচ্ছা করে শিক্ষা দিই, যার জন্য সমস্ত গ্রামের দিওয়ালিটা খারাপ হয়ে গেল। আর তারপর রেগে আগুন গ্রামবাসীরা আচ্ছা করে মোটু দোকানদারকে পিটিয়ে শিক্ষা দিল। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।